ম্যাকবেথ জয়ের আনন্দ নিয়ে ফোরেসের প্রাসাদে ফিরেছিলেন রাজা ডানকানের দুই সেনাপতি ম্যাকবেথ আর ব্যাংকো। স্কটল্যান্ডের এই দয়ালু রাজার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্রোহ দমন করেছেন তারা। কেবল তাই নয়, বিদ্রোহের সুযোগ নিয়ে স্কটল্যান্ড আক্রমণ করেছিল নরওয়ের এক সৈন্যবাহিনী, আর তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ডানকানের অধীনস্থ কডরের অধিপতি। কিন্তু ম্যাকবেথের অসম সাহসিকতা ও বীরত্বে সমস্ত বিপত্তি দূর হয়েছে। শিবিরে দারুণ উদ্বেগ ও ভীতির মধ্যে ছিলেন ডানকান। যুদ্ধের খবর পেয়ে এখন তিনি দুশ্চিন্তা মুক্ত। এখন বরং তিনি সাগ্রহে অপেক্ষা করে আছেন ম্যাকবেথ ও বাঙ্কোর ফেরার প্রত্যাশায়, তাদের যথাযোগ্য সম্মান জানানোর জন্য। ম্যাকবেথ ও বাঙ্কো ফিরেছিলেন দুর্যোগের মধ্য দিয়ে। ঘন কালো মেঘে সব অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠেছিল বারবার। বাজ পড়ার শব্দে থরথর করে কেঁপে উঠেছিল পৃথিবী। ম্যাকবেথ ভাবছিলেন, এমন সুন্দর ও ভয়ঙ্কর দুর্যোগের দিন তিনি আর কখনো দেখেননি। একটা খোলা জায়গায় এসে দাঁড়ালেন দুজনে। হঠাৎই তাদের নজরে পড়ল অদ্ভুত তিনটি নারী মূর্তি। নারী, অথচ তাদের গালে দাড়ি রয়েছে, কঙ্কালসার চেহারা। ব্যাংকো জানতে চেলেন তারা কি জীবন্ত প্রাণী না প্রেতাত্মা। আসলে তারা তিনজন ডাইনি। ম্যাকবেথের জন্যই তারা অপেক্ষা করেছিল। ব্যাংকোর প্রশ্ন তারা কোনো জবাব দিল না। কিন্তু প্রথম ডাইনি ম্যাকবেথকে বললে, গ্লামিসের অধিপতি, তোমায় অভিনন্দন জানাই। দ্বিতীয় ডাইনি বললে, কডরের অধিপতি ম্যাকবেথ, তোমায় স্বাগত জানাই। তৃতীয়জন বললে, স্কটল্যান্ডের ভাবী রাজা ম্যাকবেথ, তোমায় স্বাগত জানাই। ডাইনিদের দেখে যত না চমকেছিলেন, তাদের কথা শুনে তার বেশি চমকালেন ম্যাকবেথ। গ্লামিসের অধিপতি তিনি হতে যাচ্ছেন তা তিনি জানেন, কিন্তু কডরের অধিপতি থাকতে তিনি কেমন করে গ্লামিসের অধিপতি হবেন? আর স্কটল্যান্ডের রাজা, সে তো স্বপ্ন। বন্ধুকে বিচলিত দেখে এবার ব্যাংকো ডাইনিদের বললেন, আমার বন্ধুটি সম্পর্কে তো অনেক কিছু বলে তাকে ঘাবড়ে দিলে। আমার সম্পর্কে কিছু বলার নেই তোমাদের? তাহলে বলে ফেলো, যদিও সে সম্পর্কে আমার যে খুব মাথা ব্যথা তা নয়। প্রথম ডাইনি বললে, একদিক থেকে তুমি ম্যাকবেথ থেকে ছোট, আবার অন্য দিক থেকে বড়। দ্বিতীয় ডাইনি বললে, একদিক থেকে তুমি ম্যাকবেথের মতো অত সুখী নও, আবার অন্য দিক থেকে তার চেয়ে বেশি সুখী। তৃতীয় ডাইনি জানালে, তুমি নিজে স্কটল্যান্ডের রাজা হবে না, কিন্তু তোমার বংশের অনেকে হবে। এরপর তিন ডাইনি যেন বাতাসের সঙ্গে মিশে গেল। ব্যাংকো ও ম্যাকবেথের বিস্ময়ের ঘোর না কাটতেই সেখানে রাজার দুই দূত এসে উপস্থিত হলো। তারা জানালো যে নরওয়ের বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য কডরের অধিপতির প্রাণদণ্ড হয়েছে, এবং রাজার আদেশে সেই সম্মান দেওয়া হয়েছে ম্যাকবেথকে। ম্যাকবেথের বীরত্বের পুরস্কার হিসেবে তার এই সম্মান। ডাইনিদের দুটো কথা মিলে যাওয়ায় ম্যাকবেথের হৃদয়ে থাকা গোপন আকাঙ্ক্ষাটি মাথাচাড়া দিয়ে উঠল। ম্যাকবেথের বিচলিত ভাবকে লক্ষ্য করে ব্যাংকো বললেন, অন্ধকারের অদ্ভুত জীবদের কিছু কথা ফলে গেলেও পরে তা ক্ষতিকর হয়ে ওঠে। রাজমুকুটের প্রত্যাশায় ম্যাকবেথের আর সেসব কথায় মন নেই। তিনি ভাবেন, রাজমুকুট মানে তো বর্তমান রাজাকে হত্যা। সে কি সম্ভব? মাথায় চুল খাড়া হয়ে ওঠে তার। ফোরেসের রাজপ্রাসাদে ডানকান খবর পান যে কডরের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরী হয়েছে। তিনি মন্তব্য করেন যে মানুষের মুখ দেখে তার মন জানা যায় না। কডরের অধিপতির উপর তার পুরো বিশ্বাস ছিল। তার কথা শেষ না হতে হতেই সেখানে ম্যাকবেথ ও ব্যাংকো এসে পড়লেন। রাজা ম্যাকবেথকে ভাই বলে সম্বোধন করে বললেন তিনি তার কাছে ঋণী ও কৃতজ্ঞ। জবাবে ম্যাকবেথ জানালেন তিনি তার কর্তব্য করেছেন মাত্র। ডানকান ব্যাংকোকেও প্রশংসা করেন এবং তারপরে ঘোষণা করেন যে তিনি তার বড় ছেলে ম্যালকমকে কাম্বারল্যান্ডের যুবরাজ পদে অভিষিক্ত করবেন। ডানকান ম্যাকবেথের সঙ্গে তার আত্মিক বন্ধন আরও নিবিড় করতে চান। তাই তিনি ফোরাস থেকে ইউনিভার্সে ম্যাকবেথের দুর্গে এক রাতের অতিথি হতে চাইলেন। ম্যাকবেথ
রাজার প্রতি আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না ঘটে তার জন্য আগেই ইনভার্সনেসে রওনা হয়ে গেলেন। তবে মনে মনে ম্যালকামের যুবরাজ হওয়াকে তিনি সুনজরে দেখেন না। তিনি তাকে তার উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা বলেই মনে করেন এবং তাকে উপড়ে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ হন। বৃদ্ধ ডানকান কিন্তু তখনও ব্যাংকোর কাছে ম্যাকবেথের বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ। ইনভারনেসে ম্যাকবেথের প্রবাদ। ম্যাকবেথ তার স্ত্রীকে চিঠিতে জানিয়েছেন ডাইনিদের সম্পর্কে তার অভিজ্ঞতার কথা। তিনি এও লিখেছেন যে তার বিশ্বাস ডাইনিদের তৃতীয় কথাতেও সত্যি হবে, আর সেদিন লেডি ম্যাকবেথ হবেন রাজমহিষী। লেডি ম্যাকবেথ জানেন তার স্বামীর মনে রয়েছে উচ্চাভিলাষ, কিন্তু তিনি বড় ভালো, বড় বেশি ভালো। কোনো অন্যায় কাজে তার অনীহা, অথচ রাজ সম্মান লাভ করতে গেলে অন্যায় পথকে নিতেই হবে। লেডি ম্যাকবেথ আপন মনে বলেন যে স্বামীকে সেই পথে নিয়ে যাওয়ার ভার তার, আর তা করতে হবে তীক্ষ্ণ বাক্যবাণের মধ্য দিয়ে। এমন সময় দূত এসে লেডি ম্যাকবেথকে জানালো যে মহারাজ আজ রাতে তাদের অতিথি হবেন। লেডি ম্যাকবেথ তখনই সিদ্ধান্ত নিলেন এই সুযোগ হাতছাড়া হতে দেওয়া চলবে না। তিনি এও কামনা করেন যে নীতিবোধ যেন তার কাজে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। এক সময় ম্যাকবেথ এলেন। লেডি ম্যাকবেথ বলে ওঠেন, গ্ল্যামিসের ও কডরের মহান অধিপতি, তুমি রাজ্য সম্মানে ভূষিত হতে চলেছ। তোমার চিঠি আমার ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনাকে মেলে ধরেছে। উৎফুল্ল ম্যাকবেথ স্ত্রীকে জানালেন ডানকান সেদিন তাদের দুর্গে রাত কাটাবেন। লেডি ম্যাকবেথ জিজ্ঞেস করেন তিনি যাবেন কখন। ম্যাকবেথ বলেন কাল সকালেই। লেডি ম্যাকবেথ এবার তীক্ষ্ণ স্বরে বললেন, সেই কাল আর আসবে না। তোমার মুখে দুশ্চিন্তার ছায়া। অনেকে অনেক কিছু ভাবতে পারে। শোনো, কাজ না শেষ হওয়া পর্যন্ত নিজের হাসি খুশি ভাব বজায় রাখো। রাজাকে অভ্যর্থনা জানাতে হবে, তার সুযোগ সুবিধা দেখতে হবে। রাত্রের কাজের ভার আমার। আজ রাত্রে আমাদের এমন এক কাজ করতে হবে যার ফলে আমরা পাবো সার্বভৌম ক্ষমতা। ম্যাকবেথের মনে রয়েছে দ্বিধা, তাই তিনি বললেন, পরে এ বিষয়ে আমাদের কথা হবে। ম্যাকবেথের দুর্গের অবস্থানটি দেখে ডানকান খুব খুশি। ব্যাংককে বললেন, এখানকার মৃদু মন্দ বাতাস পথের সব ক্লান্তি দূর করে দেয়। তিনি আরও খুশি লেডি ম্যাকবেথের আতিথেয়তায়। লেডি ম্যাকবেথ অবশ্য বললেন যে রাজা তাদের যে সম্মান দিয়েছেন তার কাছে ওই যত্নবান নেহাইতি তুচ্ছ। তিনি বললেন, আমাদের যা কিছু তা আপনার দেওয়া, আমাদের সেবা যত্ন সেই দানেরই সামান্য প্রতিদান। এদিকে ম্যাকবেথের মনে ঝড় উঠেছে। তিনি ভাবছেন তাদের পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া কি হতে পারে। ন্যায়ের বিধানে যে বিষপাত্র আমরা অন্যের হাতে তুলে দিই তা কি শেষ পর্যন্ত নিজেদের কাছেই ফিরে আসে না? বৃদ্ধ ডানকান গভীর বিশ্বাসের সঙ্গে ম্যাকবেথের দুর্গে এসেছে। ম্যাকবেথ তার আত্মীয় ও প্রজা, তাছাড়া তিনি অতিথি। অতিথিকে কোনো বিপদ থেকে রক্ষা করাই গৃহস্বামীর কাজ, তাকে হত্যা করা নয়। আর ডানকান একজন ভালো রাজা। সুষ্ঠুভাবে তিনি রাজকার্য পরিচালনা করেছেন। তার প্রতি সকলের সমবেদনা ও মমতার অন্ত থাকবে না। তাদের চোখের জল বাদ মানবে না। স্বর্গের দেবতারাও আকাশে বাতাসে ম্যাকবেথের নিন্দা করবেন। এই সময় লেডি ম্যাকবেথ ঘরে ঢোকেন। ম্যাকবেথ রাজার খবর জানতে চান। লেডি ম্যাকবেথ জানান যে তিনি তখনই রাতের খাবার শেষ করেছেন। ম্যাকবেথ স্ত্রীকে তার মনের কথা বললেন, এবার আমরা কিছু করব না। তিনি সম্প্রতি আমাকে সম্মানিত করেছেন, আর আমরা সব ধরনের মানুষের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা পেয়েছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ালে আমরা তার সবটুকু হারাবো। লেডি ম্যাকবেথ স্বামীকে তীব্র ভর্ৎসনা করে প্রশ্ন করে ওঠেন, তোমার আকাঙ্ক্ষা মনে জন্ম দেওয়ার সময় যে সাহস দেখিয়েছিলে, এখন সে সাহস গেল কোথায়? সততার জন্য তুমি সারা জীবন কাপুরুষতাকে বয়ে বেড়াবে। স্ত্রীর প্ররোচনায় ম্যাকবেথ তার মনের পরিবর্তন হয়। বলেন, দয়া করে চুপ করো। সত্যিকারের পুরুষ মানুষেরা যা করা উচিত আমি তাই করব। যার সাহস নেই সে মানুষই না। লেডি ম্যাকবেথ তবু ছাড়েন না। তুমি যখন এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলেছিলে তখন তোমার মধ্যে সাহস ছিল, ছিল দৃঢ়তা।
এখন তুমি কেবল ভালো হতে চাও। এই ভাবনা তোমার কর্মক্ষমতাকে বিকল করে দিয়েছে। আমিও একদিন শিশু সন্তানের মা ছিলাম। আমি জানি শিশুকে বুকের দুধ দেওয়ার মধ্যে কি মাধুর্য রয়েছে। কিন্তু আমি যদি তোমার মতো কিছু শপথ করতাম, তাহলে সে সময়ও তাদের মুখ আমার বুক থেকে সরিয়ে তাদের মাথা ভেঙে দিতে পারতাম। ম্যাকবেথের মনে তবু সংশয়, যদি আমরা সে কাজে ব্যর্থ হই। লেডি ম্যাকবেথের মনে রয়েছে আস্থা। তিনি বললেন, এ কাজে সাহস ও দক্ষতাকে এমনভাবে মেশাতে হবে যাতে ব্যর্থ না হই। রাজা পথের ক্লান্তিতে গভীরভাবে ঘুমিয়ে পড়বেন। তার দুজন দেহরক্ষীকে এত বেশি করে মদ খাওয়াবো যে তারাও ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে। তখন তুমি আমি ডানকানের ওর যা খুশি তাই করতে পারি। আর আমাদের সেই কাজের দায় চাপিয়ে দিতে হবে ওই দুই দেহরক্ষীর উপর। ম্যাকবেথের তখন অন্য চেহারা। স্ত্রীর প্রশংসা করে বললেন, তোমার মধ্যে নারীর চেয়ে পুরুষোচিত গুণই বেশি। ম্যাকবেথ এবার দৃঢ় সংকল্প। তিনি লেডি ম্যাকবেথকে বললেন, যাও, উপরে উপরে তুমি একটা ভালো মানুষের ভাব দেখাবে, আর সেই ভালো মানুষের আড়ালে লুকিয়ে রাখবে তোমার ভিতরের উদ্দেশ্যকে। 2. ইনভারনেসে ম্যাকবেথের দুর্গ। মাঝরাত পেরিয়ে গেছে, তবুও ব্যাংকো আর তার ছেলে ফিলিয়ান্স জেগে। ব্যাংকোর মনে কি যেন একটা অস্বস্তিকর চিন্তা। ঘুম পেলেও তিনি জেগে থাকতেই চান। ম্যাকবেথ আসেন। তার পায়ের শব্দে ব্যাংকো চমকে ওঠেন। তারপর তাকে দেখে বলেন, তুমি ঘুমাওনি? আমাদের রাজা কিন্তু গভীর ঘুমে মগ্ন। একটা হীরের খণ্ড ম্যাকবেথের হাতে দিয়ে বলেন, তোমার স্ত্রীর আততীয়তায় রাজা মুগ্ধ। তিনি তাকে একটু উপহার দিয়েছেন। তাদের কথার মধ্যে আবার সেই ডাইনির প্রসঙ্গ আসে। ম্যাকবেথ পরে তাদের বিষয়ে ব্যাংকোর সঙ্গে কথা বলতে চাইলেন এবং ইঙ্গিত করলেন যে তার কথা মতো চললে ব্যাংকো সম্মানিত হবেন। ব্যাংকোর কাছ থেকে উত্তর আসে, তিনি সম্মান চান, তবে রাজার প্রতি আনুগত্য বজায় রেখে। ব্যাংকো ও ফিলিয়ান্স চলে গেলে ম্যাকবেথ সঙ্গের বালক ভৃত্যটিকে বললেন গৃহিণীকে বলতে যে পানীয় তৈরি হলে তিনি যেন ঘণ্টা বাজিয়ে ম্যাকবেথকে জানান। আসলে সেই ঘণ্টা হবে হত্যাকাণ্ডের প্রস্তুতি পর্ব সমাধানের ইঙ্গিত। কিন্তু ম্যাকবেথের মনের গভীরে দুর্বলতা, বিবেকের ধ্বংসনে সে যেন ক্ষত বিক্ষত। তার মনে হয় একটা রক্তমাখা ছোরা বাতাসে ভাসতে ভাসতে ডানকানের শয়নঘরের দিকে চলছে। ঘণ্টা বাজে। ম্যাকবেথ ধীরে ধীরে ডানকানের ঘরের দিকে এগিয়ে যান। রাজার ঘর থেকে বেরিয়ে এলেন লেডি ম্যাকবেথ। তিনি রাজার দেহরক্ষীদের প্রচুর মদ্যপান করিয়ে তাদের নিস্তেজ করেছেন, কিন্তু নিজে মদ্যপান করেছেন নিজেকে উদ্দীপ্ত রাখার জন্য। তার কথাই বোঝা যায়, প্রথমে তিনি নিজেই ছোরা নিয়ে ডানকানের ঘরে গিয়েছিলেন, কিন্তু ডানকানকে হত্যা করতে পারেননি, কারণ হঠাৎই তার মনে হলো তার বাবার সঙ্গে বৃদ্ধ ডানকানের মুখের মিল রয়েছে। ম্যাকবেথ ডানকানের ঘর থেকে বেরিয়ে এলেন, হাতে রক্তমাখা ছোরা। ম্যাকবেথ জানালেন যে তিনি তার কাজ শেষ করেছেন। ঠিক হত্যার মুহূর্তে দুই দেহরক্ষীর একজন খুন বলে চেঁচিয়ে ওঠে, আর অন্যজন ঘুমের মধ্যে হেসে উঠেছিল। হত্যার পর দুজনেই কিছুটা জেগে ওঠে। ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা প্রার্থনা করতে শুরু করে ও আবার ঘুমিয়ে পড়ে। তাদের মধ্যে একজন ম্যাকবেথের হাতের রক্ত দেখে বলে উঠেছিল, ঈশ্বর আমাদের রক্ষা করুন। ম্যাকবেথ বললেন, আমারও ঈশ্বরের করুণার দরকার ছিল, কিন্তু প্রার্থনা মুখ দিয়ে বেরোলো না, গলায় আটকে গেল। ম্যাকবেথ আরও বললেন যে তিনি স্পষ্ট শুনলেন কে যেন বলে উঠল, আর ঘুমিও না, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। ম্যাকবেথ নিজের মনেই বলে চলেন। সেই কণ্ঠ এখনো সমস্ত বাড়ি ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে, আর ঘুমিও না, গ্লামিস ঘুমকে হত্যা করেছে। কড়রের অধিপতি আর ঘুমাবে না, ম্যাকবেথ আর ঘুমাবে না। লেডি ম্যাকবেথ বললেন, কেন তুমি এসব ভেবে নিজেকে দুর্বল করে ফেলছো? তিনি ম্যাকবেথকে ছোরা দুটি ডানকানের ঘরে রেখে ঘুমন্ত রক্ষীদের শরীরে রক্ত মাখিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলতে বললেন। কিন্তু ম্যাকবেথ যখন মনের দিক থেকে একেবারে দুর্বল, তিনি আর ওই হত্যার ঘরে যেতে রাজি নন। লেডি ম্যাকবেথ স্বামীকে ভর্ৎসনা করে নিজেই ডানকানের ঘরের দিকে এগিয়ে গেলেন।
ম্যাকবেথ ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনে চমকে ওঠেন। তারপর নিজের মনেই বলেন, তার হাত রক্তাক্ত, মহাসমুদ্রের অনন্ত জলরাশিও সে হাত ধুতে পারবে না। ফিরে এলেন লেডি ম্যাকবেথ। স্বামীর কথা শুনতে পেয়ে তিনি বললেন, তার হাতও ডানকানের রক্তে রক্তাক্ত, কিন্তু তার হৃদয় ম্যাকবেথের মতো দুর্বল নয়। দরজায় আবার কড়া নাড়ার শব্দ শুনে তারা নিজেদের ঘরের দিকে চলে গেলেন। লেডি ম্যাকবেথের ধারণা, সামান্য একটু জল হলেই তাদের হাতের রক্ত ধুয়ে ফেলতে পারবেন। ম্যাকবেথের প্রাসাদের দরজায় কড়া নাড়া চলতেই থাকে। একজন দ্বাররক্ষী আসে দরজা খোলার জন্য। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় সেই বিরক্ত, নিজের মনে বকবক করে। তবে তার মনে হয় নরকের দারোয়ান নিশ্চয়ই তার চেয়েও ব্যস্ত। নিজেকে সে নরকের দারোয়ান হিসেবে কল্পনা করে। আরও কল্পনা করে যে যত রাজ্যের পাপী তাপিকে সে নরকে নিয়ে আসার ব্যবস্থা করেছে। আবার কড়া নাড়ার শব্দ। দ্বাররক্ষী এবার দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে ম্যাকডাফ ও লেনক্স। তারা এসেছেন ডানকানকে জাগাতে। সেদিন ভোরেই তার দুর্গ ছাড়ার কথা। ম্যাকডাফ জানতে চাইলেন ম্যাকবেথ ঘুম থেকে উঠেছেন কিনা। এই সময় ম্যাকবেথ এলে তাদের মনে হলো কড়া নাড়ার শব্দে ম্যাকবেথের ঘুম ভেঙেছে। ম্যাকডাফ তাদের কাছে জানতে চাইলেন রাজা ঘুম থেকে উঠেছেন কিনা। ম্যাকবেথ উত্তর দেন, এখনও ওঠেননি। কিছু সৌজন্যমূলক কথাবার্তার পর ম্যাকডাফ ডানকানের ঘুম ভাঙাতে ডানকানের ঘরের দিকে গেলেন। কয়েকটা মুহূর্ত যায়। বিলাপ করতে করতে ছুটে আসেন ম্যাকডাফ। বলেন, ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ডানকানের মৃত্যু হয়েছে। ম্যাকবেথের গলায় বিস্ময়, কি বলছো তুমি? ম্যাকডাফ লেনক্সকে বললেন, যাও নিজের চোখে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে এসো, আমাকে কিছু বলতে বলো না। ম্যাকবেথ ও লেনক্স দ্রুত বেগে ডানকানের ঘরের দিকে যান। ম্যাকডাফ চিৎকার করে বলতে থাকেন, ওঠো, জাগো সকলে, পাগলা ঘন্টি বাজাও, নরহত্যা, রাষ্ট্রদ্রোহিতা ঘটে গেছে। ব্যাংকো, ম্যালকম, তোমরা কি মরে গেছো? তাহলে কবর থেকে প্রেতাত্মার মতো উঠে এসেও এই বিভীষিকার মুখোমুখি হও। পাগলা ঘন্টা বেজে ওঠে। লেডি ম্যাকবেথ ব্যস্ত হয়ে এসে পড়েন, কি হয়েছে? এত ঘন্টার আওয়াজ কেন? ম্যাকডাফ বলেন, সে কথা আপনাকে বলা যাবে না। এই সময় ব্যাংকো এসে পড়ায় ম্যাকডাফ তাকে দুঃসংবাদটা জানান। লেডি ম্যাকবেথ হাই হাই করে উঠলেন, বললেন, আমাদের বাড়িতে এই কাণ্ড ঘটে গেল। ম্যাকবেথ ও লেনক্স ফিরে এলেন। ম্যাকবেথ কাঁদো কাঁদো সরে বললেন, আমি যদি ঘণ্টাখানিক আগে মরতাম তাহলে এই মরণ সুখের হতো। মানুষের জীবনটাই যেন খেলনা, অর্থহীন। ম্যালকম ও ডোনাল্ডবেন এলেন। তারাও শোনেন যে তাদের বাবা আততায়ীর হাতে নিহত। লেনক্স বলেন, তার মনে হয় ডানকানের দেহরক্ষীরাই হত্যাকারী, কারণ তাদের শরীরে ও ছোড়ায় লেগে রয়েছে রক্ত। ম্যাকবেথ জানালেন, রাগের মাথায় তিনি ওই দুই দেহরক্ষীকে হত্যা করেছেন। ম্যাকডাফ জানতে চাইলেন কেন তাদের মারা হলো। ম্যাকবেথ বললেন, রাজার রক্তাক্ত চেহারা দেখে তিনি নিজেকে সামলাতে পারেননি। নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে চেয়েছিলেন। লেডি ম্যাকবেথ শোকের অভিনয় করে চলেন। ডোনাল্ডবেন আড়ালে ম্যালকমের কাছে আশঙ্কা প্রকাশ করলেন যে এবার হয়তো তাদের পালা, তাদের ওই স্থান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। ব্যাংকো সেই মুহূর্তেই শপথ গ্রহণ করেন যে পাপ করেছে তাকে শাস্তি দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ম্যাকবেথ ও অন্যান্যরা পাশের হল ঘরে যান শলা পরামর্শের জন্য। কেবল ম্যাকডাফ, ম্যালকাম, ডোনাল্ডবেন সেখানেই থেকে যান। ম্যালকাম বলেন যে তিনি স্কটল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে চলে যাবেন। ডোনাল্ডবনের ইচ্ছে আয়ারল্যান্ডে যাওয়ার। ডোনাল্ডবেন বলেন, তারা সাময়িক একে অন্যের থেকে আলাদা হয়ে গেলেও তাতেই তাদের নিরাপত্তা। এখন যেখানে আছেন সেখানে হাসির মধ্যে রয়েছে ছুরির ধারালো ফলা। রক্তের সূত্রে যারা আত্মীয়, রক্তাক্ত হত্যাকার্যে তাদের হাতেই বেশি কলুষিত। বেশ বোঝা যায় যে ম্যাকবেথের প্রতি তার সন্দেহ। ম্যালকমও ভাইয়ের কথায় সায় দিলেন। তারপর দুজনেই একটা ঘোড়ায় চেপে চলে গেলেন ম্যাকবেথের দুর্গের বাইরে। এরপর আমরা দেখি ম্যাকবেথের প্রাসাদের বাইরে ডানকানের আর এক সঙ্গী রস। এর সঙ্গে জৈনক 70 বছর বয়সী বৃদ্ধের কথা হচ্ছে।
গত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। বৃদ্ধ বললেন, তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় গত রাত্রের মতো দুর্যোগ আর কখনো দেখেননি। রস সায় দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে হাত মিলিয়েছে মানুষের অপকর্ম, তাই দিনের বেলাতেই নেমে এসেছে অন্ধকার। ম্যাকডাফ এসে জানালেন যে ওই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে রাজার 2 দেহরক্ষীকে, তবে রাজার 2 ছেলে ম্যালকম ও ডোনাল্ডবেন এর উপরেও সন্দেহ রয়েছে, কারণ তারা পালিয়েছে রাজ্য ছেড়ে। ম্যাকডাফ ও রস এর কথাবার্তার মধ্য দিয়ে আমরা জানতে পারি যে ইতিমধ্যে ম্যাকবেথ রাজা উপাধি গ্রহণ করেছেন ও অভিষেকের জন্য তৈরি হচ্ছেন। ডানকানের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পূর্বপুরুষের সমাধিস্থলে। 3. ফোরেসের রাজপ্রাসাদ। ব্যাংকো ভাবেন, ম্যাকবেথের জীবনের ডাইনিদের প্রত্যেকটা কথা সত্যি হয়েছে, তাহলে আমার সম্পর্কে যা বলেছে তাই বা সত্যি হবে না কেন? তারা তো বলেছে ব্যাংকোর বংশধররা রাজা হবে। এমন সময় ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ও অন্যান্য অভিজাতরা সেখানে এলেন। ব্যাংকোকে দেখে ম্যাকবেথ সেদিন রাতের ভোজ সবাই তাকে উপস্থিত থাকতে অনুরোধ করলেন। ব্যাংকো বললেন সেদিন তার অন্যত্র যাওয়ার আছে, তবুও ফিরে তিনি রাজা হওয়ার সুবাদে ম্যাকবেথের দেওয়া সেই ভোজন সভায় যোগ দেবেন। ম্যাকবেথ জানালেন যে নিহত ডানকানের 2 ছেলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে আশ্রয় নিয়েছে। তারা তো তাদের অপরাধ স্বীকার করেইনি, উল্টো লোকের কাছে মিথ্যে মন গড়া কথা বলে বেড়াচ্ছে। এরপর ব্যাংকো ও তার ছেলে ফিলিয়ান্স প্রাসাদ ছেড়ে অন্যত্র যাত্রা করেন। ম্যাকবেথ 2 ঘাতককে ডাকলেন ও ফেরার পথে ব্যাংকো ও ফিলিয়ান্সকে হত্যা করার নির্দেশ দিলেন। ম্যাকবেথের কথায় বোঝা যায় তিনি ব্যাংকোকে ভয় করেন, কারণ তার মধ্যে রয়েছে সাহস ও বুদ্ধি। এই দুইয়ের সংমিশ্রণ প্রায়শ ব্যাংকোর যে কোনো কাজে সাফল্য এনে দেয়। আর ডাইনিদের কথা অনুযায়ী ম্যাকবেথ নন, ব্যাংকোই হবেন এক রাজবংশের স্রষ্টা। ব্যাংকোর সন্তানদের জন্যই কি আমি মহান ডানকানকে হত্যা করেছি? এই প্রশ্নটাই তখন ম্যাকবেথের কাছে বড় হয়ে দেখা দেয়। ম্যাকবেথের মনের অস্থিরতা ও ভীতিকে লেডি ম্যাকবেথ অনুভব করতে পারেন। তিনি অনুযোগ করেন, যা অতীত তাকে ভেবে ম্যাকবেথ কেন একা একা দুঃখ বয়ে বেড়াচ্ছেন। ম্যাকবেথ কিন্তু ভয়কে তাড়াতে পারেন না। তার মনে হয় তিনি একটা সাপকে খেপিয়ে দিয়েছেন, কিন্তু মারতে পারেননি, আর সেই সাপ এখন তাকে কামড়াতে আসছে। মনের দুঃসহ যন্ত্রণা আর অশান্তির চেয়ে তার মনে হয় মৃত্যুও ভালো। তার মনে হয় বরং জীবনের সমস্ত উত্তাপ উত্তেজনার পর ডানকান এখন পরম শান্তিতে ঘুমোচ্ছেন। লেডি ম্যাকবেথ সেদিনের ভোজ সবাই তাকে হাসি খুশি থাকতে অনুরোধ করলেন। জবাবে ম্যাকবেথ বললেন, আমার মনের মধ্যে অজস্র কাকড়া বিছা ধ্বংসন করছে প্রিয়তমা। জেনে রাখো, ব্যাংকো আর ফিলিয়ান্স এখনো বেঁচে। ম্যাকবেথ তার রানীর কাছে তার এক ভয়ঙ্কর কাজের আভাস দেন, কিন্তু এবার জন্য লেডি ম্যাকবেথ বিচলিত। অশুভ কোনো কিছু রাজ করতে তিনি পারেন। ম্যাকবেথ রানীকে দুর্বলতা ত্যাগ করতে পরামর্শ দিলেন। ম্যাকবেথ প্রথমে 2 জন ঘাতককে পাঠিয়েছিলেন ব্যাংকো ও ফিলিয়ান্সকে হত্যার জন্য, কিন্তু তাদের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে না পেরে 3 নম্বর ঘাতককেও নিযুক্ত করলেন। তারা 3 জন অন্ধকারে পথের ধারে লক্ষ্যবস্তুর অপেক্ষায় ছিল। ঘোড়ার শব্দ শোনা গেল, অন্ধকারে ব্যাংকোর গলা শোনা গেল, কে আছো, আমাদের একটু আলো দেখাও। ঘাতকেরা ঘোড়া ছেড়ে প্রাসাদ পর্যন্ত 1 মাইল হেঁটে এলো। মশাল হাতে হেঁটেই আসছিল ব্যাংকো ও ফিলিয়ান্স। প্রথম ঘাতক এগিয়ে গিয়ে ব্যাংকোর উপর ছুরি চালালো। ব্যাংকো বোঝেন সেটা কার বিশ্বাসঘাতকতা। তিনি চেঁচিয়ে ফিলিয়ান্সকে পালাতে বললেন, কারণ সে বেঁচে থাকলে প্রতিশোধ নিতে পারবে। ফিলিয়ান্স তাই করে। ব্যাংকোর মৃত্যু হয়। ম্যাকবেথের ভোজসভা তন জমজমাট। অতিথি আপ্যায়নে ম্যাকবেথ দম্পতির ত্রুটি নেই। ম্যাকবেথের আসন দুধারে বসা অতিথিদের মাঝখানে, কারণ তিনি সকলের সঙ্গে আনন্দ করতে চান। এমন সময় প্রথম ঘাতক ম্যাকবেথকে আড়ালে ডেকে জানালো যে সে নিজে হাতে ব্যাংকোকে হত্যা করেছে, কিন্তু ফিলিয়ান্স গেছে পালিয়ে। শুনে ম্যাকবেথ শান্তি পান না। তার ভয়, ব্যাংকোর ছেলে আজ পালিয়ে গেলেও পরে সে প্রতিশোধ নেবে। ঘাতক চলে গেলে ম্যাকবেথ আবার ভোজসভার মাঝখানে এলেন।
সকলেই তাতে প্রীত হন। ম্যাকবেথ বললেন, এই ভোজসভায় যদি ব্যাংকো উপস্থিত থাকতেন তাহলে সেটা আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠত। কিন্তু ও কে? হঠাৎ ম্যাকবেথের চোখ পড়ল তার জন্য রাখা বিশেষ চেয়ারে বসে ব্যাংকোর প্রেতাত্মা। অন্য কারো অবশ্য সে প্রেতাত্মার চোখে পড়ে না। ম্যাকবেথ প্রচণ্ড বিচলিত হয়ে প্রশ্ন করেন, কে ব্যাংকোকে হত্যা করেছে? ঠাকুর ঘরে কে? না, আমি তো কলা খাইনি। এ প্রবাদ বাক্য অনুসরণ করে তিনি আমন্ত্রিতদের উদ্দেশ্যে বলে ওঠেন, আপনারা কথা বলতে পারেন না যে আমি এ কাজ করেছি। আমাকে আপনারা রক্তচক্ষু দেখাবেন না। অতিথিরা মনে করলেন ম্যাকবেথের শরীর সুস্থ নেই। লেডি ম্যাকবেথ অবস্থা সামাল দেওয়ার জন্য বললেন, ম্যাকবেথের ওটা একটা পুরনো রোগ, মাঝে মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা ওর দিকে না তাকিয়ে খেয়ে যান। আড়ালে লেডি ম্যাকবেথ স্বামীর দিকে আরও শক্ত হতে পরামর্শ দিলেন। তিনি বললেন, ওটা তার মনের ভয়। একটা মিথ্যে কল্পনা করে কেন ম্যাকবেথ একটা শূন্য আসনের দিকে তাকিয়ে আছেন? ম্যাকবেথ নিজের মনে বলেন, আগে মানুষ মরে গেলেই চুকে যেত ল্যাঠা, কিন্তু এখন কবর থেকেও মৃতদেহ উঠে আসছে। সমাধি স্তম্ভগুলোও কি তাহলে চিলের মতো আকাশে উড়বে? লেডি ম্যাকবেথ আবার তার স্বামীকে ভোজসভার আসরে নিয়ে গেলেন। ম্যাকবেথ তার অতিথিদের উদ্দেশ্য করে বললেন, আপনারা কিছু মনে করবেন না। আসুন আগে আপনাদের প্রীতি ও স্বাস্থ্য কামনা করি, তারপর আপনাদের কাছে বসি। এরকম একটা ভোজসভায় আমাদের প্রিয় ব্যাংকো না আসায় আমরা সকলেই দুঃখিত। তিনি থাকলে আমাদের 16 কলা পূর্ণ হতো। কিন্তু এবার ম্যাকবেথের চোখে পড়ে ব্যাংকোর প্রেতাত্মা। তিনি সেদিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠেন, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। তুমি পাতালে গিয়ে অন্ধকারে লুকিয়ে থাকো। তোমার দেহে অস্থিমজ্জা বলে কিছু নেই, তোমার রক্তে কোনো উত্তাপ নেই, তোমার চোখের দৃষ্টির মধ্যে নেই প্রাণের আভাস। লেডি ম্যাকবেথ আমন্ত্রিতদের কাছে ক্ষমা প্রার্থনা করে ম্যাকবেথের এই অসুস্থতাকে সহজভাবে মেনে নিতে অনুরোধ করলেন। ম্যাকবেথ তখনও প্রেতাত্মার দিকে তাকিয়ে বলে চলেন যে তিনি দুর্বল নন। ব্যাংকো যদি বেঁচে ওঠেও তাকে তরাবরি দিয়ে আক্রমণ করে তাহলে তিনি ভীত নন। প্রেতাত্মা চলে যায়। ম্যাকবেথ আবার হুঁশ ফিরে পান। লেডি ম্যাকবেথ আমন্ত্রিতদের বিদায় জানাতে বাধ্য হন। হতবাক অতিথিরা তার কাছে রাজার আরোগ্য কামনা করে চলে যান। ম্যাকবেথ তখনও বলে চলেন, আরও রক্তপাত ঘটবে, রক্তের বদলে রক্ত চাই। সময় এখন খুব খারাপ। অনেকে পাথরকে নড়াচড়া করতে দেখেছে, গাছকে কথা বলতে শুনেছে। তারপর রানীর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, রাত কত হলো? লেডি ম্যাকবেথ জানালেন, প্রায় ভোর হয়ে এসেছে। এবার ম্যাকবেথের মনে পড়ে ম্যাকডাফ ভোজসভার আসরে তাদের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে। তার মনে আবার আশঙ্কা আর অস্বস্তি। তিনি ঠিক করলেন আবার ডাইনিদের কাছে যাবেন তার ভাগ্যকে জানতে। তিনি বললেন, তার স্বার্থের জন্য তিনি এখন যে কোনো কাজ করবেন। এত দূর তিনি চলে এসেছেন যে সেখান থেকে ফেরার পথ নেই। লেডি ম্যাকবেথ স্বামীর প্রতি সমবেদনার কণ্ঠে বললেন, তোমার এখন ঘুম দরকার। ম্যাকবেথ সায় দিলেন। কিছুদিন কেটে গেছে ম্যাকবেথের অপশাসনে। তার অত্যাচারী ভূমিকায় স্কটল্যান্ডের মানুষ ক্ষুব্ধ। তারা আশা করে যে ডানকনের ছেলে ম্যালকম ইংল্যান্ডের সামরিক সাহায্য গ্রহণ করে এই অপশাসনের হাত থেকে তাদেরকে বাঁচাবে। তারা স্বাভাবিক জীবনে ফিরে পাবে, ভালোভাবে খেতে পারবে, নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আমরা জানতে পারি ম্যাকডাফও ইংল্যান্ডে চলে গিয়ে ম্যালকমের সঙ্গে হাত মিলিয়েছেন। আর এই খবরে ম্যাকবেথ প্রচণ্ড রেগে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নিহত ডানকানের জৈনক সভাসদ লেনক্সের ব্যঙ্গ মিশ্রিত কথা থেকেও বোঝা যায় যে ডানকান ও বাঙ্কোর অস্বাভাবিক মৃত্যু। ডানকানের 2 ছেলে পলায়ন, ডানকানের 2 দেহরক্ষীর হত্যা, ম্যাকডাফের প্রতি ম্যাকবেথের মনোভাব, এসব স্কটল্যান্ডের মানুষ এখন সহজভাবে দেখছে না। ম্যাকবেথকে ঘিরে জমেছে সন্দেহর কালো মেঘ। এক অন্ধকার গুহার ভিতরে ডাইনিদের আড্ডায় এসেছেন ম্যাকবেথ। ডাইনিদের আহ্বানে তাদের গুরু এক প্রেতাত্মার আবির্ভাব হয়। ম্যাকবেথের প্রশ্ন করার দরকার হয় না, কারণ সে তার মনের কথা জানে। সে ম্যাকবেথকে বলে, তুমি ম্যাকডাফের থেকে সাবধানে থাকবে। প্রেতাত্মা চলে যায়।
এক রক্তাক্ত শিশুর বেশে দ্বিতীয় পেতের আবির্ভাব ঘটে। সে ম্যাকবেথকে বলে, তুমি সাহসের সঙ্গে নিজের সংকল্প সাধন করে যাবে, রক্তপাত করতে কুণ্ঠা করবে না। নারীগর্ভ হতে ভূমিষ্ঠ যে কোনো মানুষ ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় প্রেতাত্মা অদৃশ্য হয়। ম্যাকবেথ প্রচণ্ড ভরসা পান। তিনি বলেন যে তবুও তিনি ম্যাকডফের পৃথিবী থেকে সরিয়ে দেবেন, যাতে বজ্র বিদ্যুতের মধ্যে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এবার আসে তৃতীয় প্রেতাত্মা, একটা গাছ হাতে মুকুট পরিহিত এক শিশুর বেশে। সেই প্রেতাত্মা বলে, সিংহের মতো সাহসী হও, যতক্ষণ না বিশাল বার্নাম বন ডানসিসান পাহাড়ের উপর উঠে আসছে ততক্ষণ ম্যাকবেথকে পরাজিত করা যাবে না। প্রেতাত্মা চলে গেল। গভীর আস্থা নিয়ে ম্যাকবেথ বললেন, এমন কে আছে যার মনের জোরে গাছ মাটির বন্ধন ছেড়ে চলতে শুরু করবে? ম্যাকবেথ আরও জানতে চেয়েছিলেন যে ব্যাংকোর ছেলে রাজা হবে কিনা। সে প্রশ্নের উত্তর পাওয়া গেল না, কিন্তু ম্যাকবেথের চাপাচাপিতে ডাইনিরা তাকে একটা দৃশ্য দেখালো। 8টা ছায়ামূর্তি, শেষের জন ব্যাংকো, তার হাতে একটা গ্লাস। ম্যাকবেথ দেখেন 7 জনের হাতে রাজদণ্ড, আর পেছনে রক্তমাখা ব্যাংকো তার দিকে তাকিয়ে হাসছে আর অন্য মূর্তিগুলোর দিকে হাত বাড়িয়ে কি দেখাচ্ছে। ওই মূর্তিগুলো এবং ডাইনিরা ম্যাকবেথের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এমন সময় ম্যাকবেথ খবর পেলেন যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছেন। ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন যে তিনি ম্যাকডাফের প্রাসাদ আক্রমণ করবেন ও তার স্ত্রী, পুত্র ও অন্যান্য বংশধরদের হত্যা করবেন। ফিফিতে ম্যাকডাফের প্রাসাদ। লেডি ম্যাকডাফের সঙ্গে তাদের পারিবারিক বন্ধু রসের কথা হচ্ছিল। লেডি ম্যাকডাফ বললেন যে স্ত্রী পুত্রকে বিপদের মুখে ফেলে ম্যাকডাফের ইংল্যান্ড চলে যাওয়া ভুল কাজ হয়েছে। পশু পাখিরাও তাদের শত্রুদের হাত থেকে শাবকদের নিরাপত্তার ব্যবস্থা করে। রস তাকে এই বলে ভরসা দেন যে ম্যাকডাফ বিজ্ঞ, বিচক্ষণ ও কর্তব্য সচেতন। তবে সময়টা খারাপ, নানা গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে। রস চলে যান। এক দূত প্রবেশ করে খবর দেয় যে তাদের সামনে সমূহ বিপদ। এক নিষ্ঠুর শত্রু তাদের খুব কাছে এসে পড়েছে, না পালালে আর রক্ষা নেই। কিন্তু সে সময় পাওয়া গেল না। কয়েকজন ঘাতক প্রবেশ করলো। একজন জিজ্ঞেস করলে, ম্যাকডাফ কোথায়? লেডি ম্যাকডাফ তা জানাতে অস্বীকার করায় ঘাতক ম্যাকডাফকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন। ম্যাকডাফের পুত্র প্রতিবাদ করলে ঘাতক তাকে ছুরি মারে। একই পরিণতি হয় লেডি ম্যাকডাফেরও। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের প্রাসাদের সামনে ম্যালকম ও ম্যাকডাফের মধ্যে কথা হচ্ছিল। ম্যাকবেথের রাজত্বে স্কটল্যান্ড নিদারুণ অবস্থা সম্পর্কে ম্যাকডাফ ম্যালকমকে বলেছিলেন। স্কটল্যান্ডে প্রতিদিন বিধবার সংখ্যা বাড়ছে। বিধবা ও অনাথ শিশুর কান্নায় ভরে উঠছে স্কটল্যান্ডের আকাশ। ম্যালকম জানালেন তিনি ম্যাকডাফের সব কথা বিশ্বাস করেন এবং সময় মতো তার প্রতিকার করবেন। ম্যাকবেথ সম্পর্কে বলতে গেলে ম্যালকম বললেন, একদিন সে সৎ ছিল, আজ বিশ্বাসঘাতকে পরিণত হয়েছে। ম্যাকডাফের সততারও তিনি প্রচুর প্রশংসা করলেন, যদিও তিনি স্বীকার করলেন যে স্ত্রী পুত্রকে বিপদের মুখে রেখে ম্যাকডাফের ইংল্যান্ডে চলে আসাটা প্রথমে তিনি সুনজরে দেখেননি। তার সততার প্রতিও তার সন্দেহ হয়েছিল। ম্যাকডাফ জানালেন, ম্যাকবেথের মতো অত্যাচারীর সমস্ত সম্পদের বিনিময়েও তিনি শয়তানি করতে পারবেন না। মাতৃভূমিতে যে অত্যাচার চলেছে তা বন্ধ করাই ম্যাকডাফের একমাত্র উদ্দেশ্য। ম্যালকম ম্যাকডাফের সঙ্গে একমত হয়ে বলেন, তার দেশের শরীর থেকে আজ রক্ত ঝরছে। স্কটল্যান্ডে অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য সাহায্য দরকার। ইংল্যান্ডের রাজা তাকে প্রচুর সৈন্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও অন্য এক ভাবনা মনে আসছে। ম্যাকবেথকে পরাজিত করে তার নিজের হাতে ক্ষমতা এলে স্কটল্যান্ডের পক্ষে আরও ক্ষতিকর হবে না তো? এবার ম্যালকম অপ্রত্যাশিতভাবেই আত্মনিন্দায় প্রবৃত্ত হন। তিনি বলেন যে তার মধ্যে এমন সব দোষ আছে যা বাইরে প্রকাশ পেলে কুটিল ম্যাকবেথ থেকেও তার তুলনায় শুভ্র তুষারের মতোই পবিত্র বলে মনে হবে। ম্যাকবেথ রক্তপিপাসু, লোভী, মিথ্যাবাদী, প্রতারক হলেও তিনি উচ্ছৃঙ্খল, বিলাসী।
নিজের সম্পর্কে ম্যালকম বললেন, রাজা হবার কোনো গুণই তার নেই, হয়েছে শুধু অপরাধ প্রবণতা। ম্যাকডাফ তখন স্কটল্যান্ডের দুঃখের কথা ভেবে হাই হাই করে উঠলেন। তিনি ম্যালকমকে তার বাবার ডান কানের সত্যতা ও মার চরিত্রের পবিত্রতার কথা মনে করিয়ে দিলেন। এরপর বললেন, স্কটল্যান্ডকে বাঁচানোর সব আশাই তার নির্মূল হলো। আসলে ম্যাকডাফ ম্যাকবেথের চর কিনা সেটা যাচাই করার জন্যই এতক্ষণ ম্যালকম আত্মনিন্দায় রত ছিলেন। এবার তিনি ম্যাকডাফকে জানালেন, এতক্ষণে নিজের সম্পর্কে যা বলেছেন সব মিথ্যা। আসলে তিনি ম্যাকডাফ যেমন চান তেমনই মানুষ। তিনি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করেননি, নিজের ধন সম্পত্তিতেও লোভ করেননি। দেশের অসহায়তার কথা তিনি জানেন এবং শীঘ্রই 10,000 কুশলী সৈন্য নিয়ে ম্যাকবেথকে শাস্তি দিতে স্কটল্যান্ডে তার দুর্গের দিকে যাত্রা করবেন। এমন সময় রস সেখানে এলেন। দেশের শোচনীয় অবস্থা নিয়ে আবার তাদের মধ্যে কথাবার্তা হলো। রস জানালেন, ম্যাকবেথের অত্যাচার এখন তুঙ্গে। এই সময়ে তারা যদি সাহায্য নিয়ে যান তো সকলেই স্বতঃস্ফূর্তভাবে তাদের হয়ে যুদ্ধে যোগ দেবেন, এমনকি মেয়েরাও। ম্যাকডাফ জানালেন যে তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন। এবার রসকে ম্যাকডাফের পারিবারিক বিপর্যয়ের কথা বলা হলো। তিনি বললেন, আমার কাছ থেকে এমন এক দুঃখের খবর আছে যা প্রকাশ করলে শূন্যে মরুভূমির বাতাসও আর্তনাদ করে উঠবে। এরপর ভেঙে বললেন যে ম্যাকডাফের প্রাসাদ আক্রান্ত হয়েছে ও তার স্ত্রী পুত্র নিষ্ঠুরভাবে নিহত হয়েছেন। প্রাসাদের কেউই আর জীবিত নয়। এই মর্মান্তিক খবর শুনে ম্যাকডাফ ও ম্যালকম শোকে মুণ্ডমান হয়ে পড়লেন। পরে একটু সামলে নিয়ে ম্যালকম ম্যাকডাফকে মানুষের মতো এই আঘাত সহ্য করতে পরামর্শ দিলেন। বললেন, এই দুর্ঘটনা তোমার তরবারিকে আরো শানিত করে তুলুক, তোমার অন্তরকে ক্রোধে উত্তেজিত করে তুলুক। ম্যাকডাফ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন স্কটল্যান্ডের সেই শয়তানকে একবার তার তরবারির নাগালের মধ্যে ফেলতে। তখনও যদি ম্যাকবেথ রক্ষা পায় তবে বুঝতেই হবে ঈশ্বর তাকে ক্ষমা করেছেন। ম্যালকম তার সাহসের প্রশংসা করে জানালেন, তাদের সেনাবাহিনী প্রস্তুত, এখন কেবল যাওয়ার অপেক্ষা। তিনি বললেন, এখন আনন্দ করো, দুঃখের রাত শেষ হয়ে ভোর হতে আর দেরি নেই। ডানসিসান পাহাড়ের উপরে ম্যাকবেথের প্রাসাদ। সেখানে লেডি ম্যাকবেথ অসুস্থ। তিনি ঘুমের মধ্যে বিছানায় উঠে বসেন, কাগজ বার করে চিঠি লেখেন, কথা বলেন। তার প্রতি লক্ষ্য রাখেন জনৈক চিকিৎসক ও তার পরিচারিকা। চিকিৎসক দেখেন লেডি ম্যাকবেথ ঘুমের মধ্যেও একটা বাতি ধরে এগিয়ে আসছেন। ওর চোখ খোলা, কিন্তু তাতে চেতনার লক্ষণ নেই, আর তিনি দুটো হাত ঘষছেন। পরিচারিকা জানায়, এই হাত ধোয়ার মতো করে হাতগুলো ঘষা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ঘুমের মধ্যে লেডি ম্যাকবেথ বলে ওঠেন, তার হাতের কলঙ্কিত দাগ কি উঠবে না? ঘুমের ঘোরেই তিনি তার স্বামীর ভয় ভাঙাতে সচেষ্ট হন। বলেন, অমনি করে চমকে উঠে তুমি সব কাজ পণ্ড করে দেবে। লেডি ম্যাকবেথের মুখে ম্যাকডাফের স্ত্রীর উল্লেখও থাকে। আরও বলে ওঠেন, আমার হাত দুটো কি কখনোই পরিষ্কার হবে না? হাতে রক্তের গন্ধ, আরবের সমস্ত আতর ঢেলে দিলেও সে দুর্গন্ধ দূর হবে না। তিনি আরও বলেন, ব্যাংকোর কবর দেওয়া হয়েছে, সে আর সেখান থেকে উঠে আসতে পারবে না। লেডি ম্যাকবেথের এই ঘুমের ঘোরে বলা কথার মধ্য দিয়ে তার ও ম্যাকবেথের সব অপরাধী প্রকাশ পেয়ে যায়। চিকিৎসক বললেন, পাপগ্রস্ত মন এমনভাবে তার মনের কথা বলে ফেলে, কোনো ডাক্তারই এখন কিছু করতে পারবে না। এর দরকার কেবল ঈশ্বরের কৃপা। চিকিৎসক চলে যান। ডানসিসান পাহাড়ের কাছাকাছি অঞ্চলে কয়েকজন স্কচ অভিজাত ব্যক্তির নেতৃত্বে একটি সৈন্যবাহিনী বর্নাম জঙ্গলের দিকে এগিয়ে চলে। সেখানে তাদের ম্যালকম, সিওয়ার্ড ও ম্যাকডফের নেতৃত্বে আগত ইংরেজ বাহিনীর সঙ্গে মিলিত হওয়ার কথা। তাদের কথাবার্তা থেকে জানা যায় যে এতদিন যারা ম্যাকবেথের ভয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে তারাও যোগ দিচ্ছে ম্যালকম ম্যাকডাফদের সঙ্গে। তাদের কথাবার্তা থেকে জানা যায় যে এতদিন যারা ম্যাকবেথের ভয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে তারাও যোগ দিচ্ছে ম্যালকম ম্যাকডাফের সঙ্গে। ওদিকে ডানসিসান পাহাড়ের মাথায় ম্যাকবেথের প্রায় পাগল হওয়ার অবস্থা। তিনি প্রাণপণে তার
দুর্গকে সুরক্ষিত করার চেষ্টা করে চলেন। ডান্সিসান পাহাড়ে ম্যাকবেথের একমাত্র ভরসা প্রেতাত্মার দেওয়া কথা। বার্নাম বন ডান্সিসানের পাহাড়ে না ওঠা পর্যন্ত তার ভয় নেই। তিনি আরও শুনেছেন যে নারীর গর্ভজাত কোনো মানুষ তাকে পরাজিত করতে পারবে না। তবু ম্যাকবেথ অস্থির। কোথায় যেন তার বিশ্বাস টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। তিনি উপলব্ধি করছেন শুকনো বিবর্ণ পাতার মতো তার পরিণত জীবন ঝরে যেতে বসেছে। জীবনের হিসাব মেলাতে গিয়ে ম্যাকবেথ এও উপলব্ধি করেছেন যে তিনি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য, বন্ধুবান্ধব কিছুই পাননি। পেয়েছেন মানুষের নিরুচ্চার অথচ সুগভীর অভিশাপ। তবুও ম্যাকবেথ বীর, ম্যাকবেথ যোদ্ধা। শেষ লড়াইটা চালাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বললেন, যতক্ষণ না আমার দেহের সমস্ত মাংস আমার অস্থি মজ্জা থেকে খসে পড়বে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাব। আমার যুদ্ধের পোশাক দাও। তখনই প্রয়োজন না থাকলেও তিনি যুদ্ধের পোশাক পরতে চাইলেন। তারপর ডাক্তারের কাছে খোঁজ নিলেন লেডি ম্যাকবেথের। চিকিৎসক জানালেন, লেডি ম্যাকবেথের রোগ শরীরের নয়, মনের। তার মনের বিশ্রাম চাই। ম্যাকবেথ বললেন, সে বিশ্রাম তাকে দাও। তুমি ডাক্তার, তুমি কি পারো না রুগ্ন মনের গভীরে ছড়িয়ে যাওয়া কোনো দুঃখের শেকড়কে উপড়ে ফেলতে? সে চিকিৎসায় চিকিৎসক অপারগ জানাতে উত্তেজিত ম্যাকবেথ চেঁচিয়ে উঠলেন, যাও, এবার থেকে কুকুরের চিকিৎসা করোগে, যাও। ও চিকিৎসায় আমার দরকার নেই। ম্যাকবেথ অস্থির, উত্তেজিত। কেবল জানেন, বার্নামের বোন যতক্ষণ না ডান্সিনানের পাহাড়ে উঠে আসছে, ততক্ষণ তার মৃত্যু নাই। বার্নামের মনে আশ্রয় নিয়েছে ইংরেজ ও স্কচ সামন্তদের যৌথ সৈন্যবাহিনী। তাদের সামনে শুভদিন সমাগত। তারা জানে তাদের জয় অবশ্যম্ভাবী। প্রবীণ ইংরেজ সেনাপতি সিওয়ার্ড সবাইকে বন থেকে একটা করে গাছের ডাল ভেঙে মাথার সামনে ধরতে বললেন, যাতে শত্রুরা তাদের সৈন্যবাহিনীর প্রকৃত সংখ্যা বুঝতে না পারে। সকলে ডান্সিসানের দুর্গের দিকে এগোন, কারণ ম্যাকবেথ আছেন সেখানেই, আর দুর্গের বাইরে তাদের বাধা দেওয়ার মতো কেউ নাই। ম্যাকবেথ শুধু বিশ্বাস করেন যে ম্যালকমের ইংরেজ বাহিনী যদি দুর্গ অবরোধ করে, তো তারা ওর প্রাচীরের বাইরে না খেয়ে কিংবা অসুখে তিলে তিলে মরবে। ম্যাকবেথ মনে করেন, যদি তার দলের লোকেরা শত্রুদের সঙ্গে যোগ না দিত, তাহলে মুখোমুখি লড়াইয়ে তিনি শত্রুদের হটিয়ে দিতে পারতেন। এমন সময় অন্দরমহল থেকে মেয়েদের কান্নার শব্দ পাওয়া যায়। ম্যাকবেথ খবর পান লেডি ম্যাকবেথ আর নেই। কিন্তু নানা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে চলে তার হৃদয় এখন পাষাণ। তিনি কেবল বলেন, এই দুঃসংবাদ আর দুদিন পরে পেলে ভালো হতো। ম্যাকবেথ উপলব্ধি করেন, মহাকাল মানুষকে মৃত্যুর দিকে পথ দেখিয়ে নিয়ে যায়। এই পৃথিবীর রঙ্গমঞ্চ মানুষের অভিনেতার মতো কিছু পদচারণা ও আস্ফালনের পর চুপচাপ পর্দার আড়ালে চলে যায়। এই জীবনের কোনো অর্থ নেই, উদ্দেশ্য নেই। এটা মিথ্যে হাঁকডাক আর অসার প্রলাপ ছাড়া কিছুই নয়। এই সময় দুর্গের দ্বাররক্ষী এসে জানায় যে তার মনে হয়েছে বর্নামের জঙ্গলটা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে আসছে। ম্যাকবেথ এতক্ষণে উপলব্ধি করলেন যে ডাইনিদের কথার মধ্যে ছলনা রয়েছে। তাদের এই কথার আড়ালে নিহিত ছিল অন্য একটু অর্থ, যা বোঝা তখন সম্ভব হয়নি। তবুও ম্যাকবেথ ম্যাকবেথই। শেষ লড়াই চালিয়ে তিনি বীরের মতোই মরতে চান। ডান্সিসানের দুর্গের সামনে চলে আসে ম্যালকমের সৈন্যবাহিনী। ম্যালকম তাদের মুখের সামনে থেকে গাছের ডাল সরিয়ে ফেলতে নির্দেশ দিলেন। চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে ম্যাকবেথের মনে ছিল একটা মাত্র ভরসা। ডাইনিদের এলাকায় এক প্রেতাত্মার মুখে শুনেছিলেন যে কোনো নারীর গর্ভজাত সন্তানের হাতে তার পরাজয় নেই। কিন্তু এমন কে আছে যে নারীর গর্ভজাত সন্তান নয়? সিওয়ার্ডের ছেলে মারা গেলেন। ম্যাকবেথ বললেন, তুমি নিশ্চয় নারীর গর্ভজাত সন্তান। তোমার মতো যারা নারীর গর্ভজাত সন্তান, তাদের দেখে আমার হাসি পায়। এবার রণক্ষেত্রে এলেন ম্যাকডাফ। তার স্ত্রী পুত্রের হত্যার প্রতিশোধ নিতে তিনি দৃঢ় সংকল্প। ম্যালকম ও বৃদ্ধ সিওয়ার্ড এলেন। সিওয়ার্ড জানান যে দুর্গরক্ষক আত্মসমর্পণ করেছেন। এবার দুর্গে প্রবেশ করা যাবে। যুদ্ধক্ষেত্রের আর এক অংশে আমরা দেখি ম্যাকবেথকে। সেখানে সে সময় এসে উপস্থিত হন ম্যাকডাফ। দুজনের মধ্যে কঠোর বাক্য বিনিময়ের পর ম্যাকবেথ বললেন
যত সহজে তিনি দুর্গের ভেতরে এসেছেন তত সহজে তিনি ম্যাকবেথকে মারতে পারবেন না, কারণ তার শরীর মায়াবলে সুরক্ষিত। নারীর গর্ভজাত কারোর আঘাত তার ক্ষতি করতে পারবে না। ম্যাকডাফ এবার জানালেন তার জন্ম রহস্য। তিনি বললেন, স্বাভাবিকভাবে মাতৃগর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হননি। সঠিক সময়ের আগে মাতৃ জঠরের থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। ম্যাকডাফের কথায় ম্যাকবেথের শেষ ভরসাটুকুও চলে গেল। ডাইনিদের অভিসম্পাত করে ম্যাকবেথ প্রথমে যুদ্ধ থেকে বিরত থাকতে চাইলেও ম্যাকডাফের তীব্র শ্লেষে আবার এগিয়ে গেলেন তার শেষ লড়াই লড়তে। যুদ্ধ শেষ। ম্যালকম, সিওয়ার্ড, রস, লেনক্স প্রভৃত এক জায়গায় জড়ো হয়েছেন। ম্যাকবেথের ছিন্নমূণ্ড নিয়ে ম্যাকডাফ এলেন। ম্যালকমকে রাজা বলে অভিহিত করে তাকে সবাই অভিনন্দন জানালো। স্কটল্যান্ডের দুঃখের দিনের পরিসমাপ্তি ঘটল।